This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। মেলেনি নিয়োগপত্র, প্রতিবাদে সল্টলেকে চাকরি প্রার্থীদের বেকার মেলা। বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ। 2022-এ টেট উত্তীর্ণদের চপ, ঝালমুড়ি, ঘুগনি, মিষ্টি বিক্রি করে একেবারে অভিনব প্রতিবাদে শামিল তারা। নরম পরোটা আলুর দমের ডিম 25 টাকায় খেয়ে যাবেন। দিল্লি দেখা শিক্ষার্থী দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবেন নাকি? বেকার মোড়া ডিম পরোটা বেশি। বইমেলা শেষ হতে না হতেই সল্টলেকে আরও এক অভিনব মেলা। সকাল 11:30 থেকে ইন্দিরা ভবনের সামনে শুরু হওয়া কয়েক ঘন্টার এই অভিনব মেলার নাম দেওয়া হয়েছে বাংলার বেকারদের মেলা। তবে এই নামটা পুরোটাই কিন্তু প্রতীকী। আর এই মেলার আয়োজন যারা করেছেন তারা হচ্ছেন 2022 টেট পাস বা টেট উত্তীর্ণ ডিএলএড যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। আর এই মেলার ভেতরের দিকে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এবং কি কি বিক্রি হচ্ছে বা কি কি পাওয়া যাচ্ছে এই মেলাতে সেটাই একটু দেখে নেওয়ার চেষ্টা করি। একেবারে মেলার শুরুতেই কিন্তু এখানে প্লেটে করে একজন চাকরি প্রার্থী তিনি পরোটা, ডিম, তরকারি বিক্রি করছেন এবং তার পাশে আরও কিন্তু বেশ কিছু পসরা সাজিয়ে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন। কেউ সবজি বিক্রি করছেন, কেউ ছোলা মুড়ি বিক্রি করছেন, কেউ আবার বিক্রি করছেন চপ। একেবারে মেলার মধ্যেই কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম করে সেখানে চপ ভাজা হচ্ছে এবং সেই চপ ভেজে বিক্রি করছেন তিনিও কিন্তু একজন চাকরি প্রার্থী। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে চাকরি প্রার্থী রয়েছেন যিনি চপ ভাজছেন, একেবারে তার যে দোকানের সামনেই এখানে কিন্তু লেখা রয়েছে যে আয়েশা খাতুন, পূর্ব বর্ধমান জেলার তিনি বাসিন্দা এবং তার শিক্ষাগত যোগ্যতা বিএ ডিএলএড 2022 প্রাইমারি টেট কোয়ালিফাইড, অর্থাৎ 2022-এর টেট উত্তীর্ণ হয়েছেন। বিশেষভাবে সক্ষম একজন চাকরি প্রার্থী তিনিও কিন্তু আজকের এই মেলায় বাদাম বিক্রি করছেন আর তার মধ্যে দিয়ে কিন্তু তারা নিজেদের যে দাবি সেই দাবিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। রাস্তার উপরে বসে রয়েছেন যে চাকরি প্রার্থী, বেকারের মেলা আমি টেট পাস পাপড়ওয়ালা। আজকের এই যে প্রতীকী প্রতিবাদ, এখানেই কিন্তু তাদের আন্দোলন বা দাবি শেষ হবে না। আগামীতে তারা আরও প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও তাদের এই দাবি পূরণ না হলে হাঁটবেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। আজকে আমাদের এই চপ ভাজার এটা কোনো কারণ নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে যা করো চপ শিল্প করো, কাজে দেবে। কিন্তু আমরা 2022 সাল থেকে টেট পাস করে আমরা বসে আছি ঘরে। আমাদের মা বাবা আজকের এই ছবিগুলো দেখছে, আমাদের দেখে একটু দয়া মায়া হয় না? আমরা বলিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাদের হাতে ধরিয়ে দিন, আমরা শুধু একটা সুযোগ চেয়েছি। আর দিদিকে বলছি, দিদি এইভাবে আর সম্ভব না, আমাদের সমাজটা এইভাবে এগোতে পারে না। এখানে বসে স্লোগানও তুলছি যে ও দাদা ভাই ও দিদি ভাই লেবার নেবেন নাকি? শিক্ষা দপ্তর খোলা রাখার কি দরকার? বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা মানুষের জন্য, শিক্ষা দপ্তরটা কিন্তু মানুষের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় তো শিক্ষা দপ্তর খোলা রাখার কোনো দরকার নেই। সল্টলেকে চাকরি প্রার্থীদের অভিনব প্রতিবাদ। তেলে ভাজা ভেজে মুড়ি বিক্রি করে তারা প্রতিবাদ জানালেন, বেকার মেলার আয়োজন করলেন। আর এই গোটা বিষয়টিকে নিয়ে একদিকে অগ্নিমিত্রা পাল কি বলছেন, অন্যদিকে নওসাদ সিদ্দিকী তার কি প্রতিক্রিয়া শোনাবো। যদি এত বিনিয়োগ হয়, বিনিয়োগ মানে ইন্ডাস্ট্রি, কর্মসংস্থান, কিন্তু এদিকে আমরা দেখছি কারোর কোনো চাকরি নেই, সবাই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। বারবারই মুখ্যমন্ত্রী আপনি কতটা অসৎ বা কতটা মিথ্যে কথা বলেন সেটাই বারবার প্রকাশ হয়। আর উনি তো বলেই দিয়েছেন সরকারি চাকরি অনেক ঝামেলা, আপনারা চপ ঝালমুড়ি বিক্রি করুন, বলেই দিয়েছেন। উনি তো সারেন্ডার করেই দিয়েছেন। এবার বাংলার মানুষ তারপরেও যদি আশাতে থাকেন যে হ্যাঁ চাকরি হবে, তাহলে আপনি ওইভাবেই থাকবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। এসএসসি দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে, রাজ্য দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে, যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হাতে পিঠের ছাল তুলে ফেলতে পারে। সেই জন্য রাজ্য সরকার এসএসসি টোটাল প্রায় 26,000 মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আর যে চপ ভাজার কথা বলছেন, নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ ভাজলে আটকে দেবে।
অন্য জায়গায় চপ ভাজুন, আটকাবে না আপনাকে। কালীঘাটের সামনে গিয়ে চপ ভাজতে আপনি আটকে দেবে। চপ ভাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে। আজকে চপ ভাজাতে শুরু করেছে, আগামী দিনে কি ভাজতে হয় দেখতে থাকুন। এদিকে প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি কি বলছেন আপনাদের শোনাই। চারদিকে একটা বেকারত্ব, হাহাকার, তার যন্ত্রণা ছবি আমাদেরও যন্ত্রণা দিচ্ছে। আমরা তাই শিক্ষা দপ্তরের কাছে বিনীত অনুরোধ করব, যা ঘটেছে ভুলে যান, নূতন করে স্বচ্ছভাবে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করুন, যাতে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচে, বেকারত্ব ঘুচে এবং আগামী দিনে স্কুল যে নামক একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজের একমাত্র জায়গা, সেই ছাত্রছাত্রীদের, কোমলমতি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনুন। নাহলে সমাজে অব্যবস্থা তৈরি হবে, যার থেকে বেরোনার মুক্তির কোনো উপায় থাকবে না। চোখ রাখবো বীরভূমের খবরে। একেবারে বারুদের স্তূপে বীরভূম। কাকরতলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ব্যাপক বোমাবাজি চলে, পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর, জখম আরো একজন বলে খবর পাওয়া যাচ্ছে। বালির টাকার ভাগ নিয়ে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়, সেই ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরছি। জখম হয়েছেন দুজন তৃণমূল কর্মী, যারা এই মুহূর্তে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ, দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে, হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগে গেল, কে বেটা লোকটা, কে জানে কে বেটা লেগে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, কি ছবি উঠে আসছে, যদি গ্রামের ছবিটা একটু বর্ণনা করো। একেবারেই গ্রাম দেখো একেবারেই থমথমে হয়ে রয়েছে। পুলিশ পিকেট সেখানে রয়েছে, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই 9 জনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এই বোমাবাজির সাথে যুক্ত থাকার জন্য। পাশাপাশি এই ঘটনায় কিন্তু 2 জন আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং একজনের হাতে বোমার আঘাত লেগেছে। 2 জনকে কিন্তু দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই গ্রাম জুড়ে এখন একেবারেই থমথমে পরিস্থিতি। নাকা তল্লাশি চলছে, কার্যত বলা যেতে পারে পুলিশের পক্ষ থেকে। সেখানে পুলিশের পক্ষ থেকে একাধিক বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যারা এই বোমাবাজির সাথে যুক্ত তারা যাতে কোনোভাবেই সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেই কারণে তৎপর রয়েছে পুলিশ। অপরদিকে গ্রামের যারা লোকজন যারা এই কাজের সাথে যুক্ত তারা কিন্তু সেখানে এলাকা ছেড়ে ইতিমধ্যে অনেকে পালিয়ে গিয়েছেন, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। হিমাদ্রি, একটা প্রশ্ন তো উঠছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যা প্রকাশ্যে এসেছে, বোমাবাজি হয়েছে, মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে, তো বোমাগুলো তার পার্টি অফিসে মজুদ ছিল না, নিশ্চয়ই অন্য কোথাও মজুদ ছিল। কোথায় সেই বোমাগুলো মজুদ রাখা হয়েছিল, এখনো মজুদ আছে কিনা, পুলিশ কি সে ব্যাপারে ছানবিন চালাচ্ছে? একেবারে দেখো পুলিশ সেই ব্যাপারেও খোঁজ চালাচ্ছে যে এখনো কোনো মজুদ বোমা গ্রামের মধ্যে রয়েছে কিনা। পরবর্তী ক্ষেত্রে যাতে আবার নতুন করে অশান্তি সৃষ্টি না হয় বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই বোমা ঘেটে, সেদিকেও যেমন তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আরো কোথাও বোমা রয়েছে কিনা, বা এই বোমা তারা কোথা থেকে পেলো, এই বোমা তারা কি উদ্দেশ্যে বা কাদের কাছ থেকে এনেছিল, কিনেছিল নাকি বানিয়েছিল, সমস্ত কিন্তু কিছু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ হিমাদ্রি। পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে এই ঘটনার পরপরই চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূল নেতৃত্ব কি বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়, আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা
বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নাই, এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর খয়রসল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাসলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। বালি খাদানের টাকা, সেখানে বীরভূমের পাথরের যে মাইন্স, সেখান থেকে টাকা উঠছে, সেখানকার এক নামকরা তৃণমূলের নেতা। আপনি যে কোনো ইল্লিগাল মাইন থেকে পাথর তুলবেন, চালানটা ওনার কাছ থেকে আপনাকে নিতে হবে, আর সেখান থেকে 70-30 হিসেবে কিছু টাকা ওনার আর কিছু টাকা কলকাতায় আসবে। কার কাছে আসবে আপনারা ভালো করেই জানেন। সমস্ত ইল্লিগাল কাজে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিল। একদিকে যখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে বীরভূমে, অন্যদিকে তখন কাঁচরাপাড়ায় প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি নেতা সঞ্জয় গুপ্ত এবং সমর দাসের গোষ্ঠীর বিবাদে তুলকালা। দেখুন দোকানে ঢুকে কিভাবে সমর দাসকে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। সঞ্জয় গুপ্ত এবং তার দলবলের বিরুদ্ধে মূলত অভিযোগ। বীজপুর থানার পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে দুই গোষ্ঠী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, কি নিয়ে বিবাদের সূত্রপাত? দেখো, কথা কাটাকাটি দুই দলের রেষারেষি বেশ কিছুদিন ধরেই হচ্ছিল। এর আগে মন্ডল কমিটি নিয়ে বিভিন্ন চাপানোতর ছিল। সঞ্জয় গুপ্তর গোষ্ঠী হঠাৎ চড়া হয়ে পড়ে সমর দাসগুপ্তর গোষ্ঠীর ওপর। দেখো, সমর দাস হচ্ছে তোমার জেলা এসি মোর্চার সে দলের সভাপতি, অর্থাৎ জেলা এসি মোর্চার সে সদস্য জেলার। তাকে মারধর করছে দেখো সঞ্জয় গুপ্তর লোকজন, এবং এই নিয়ে কিন্তু যথেষ্টই ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু একটা চাপানোতর সৃষ্টি হয়েছে বিরোধী দলগুলোর মধ্যে। তারা এই ঘটনা নিয়ে তারা বিভিন্ন হাসাহাসি করছেন। তেমনি বিজেপির মধ্যেও কিন্তু একটা মুখ ঢাকার একটা চেষ্টা চলছে, নিজেদের অন্তঃকলহ, যেটা প্রকাশ্যে ভাইরাল হয়ে গেল ছবিটা। প্রকাশ্যে এই ছবিটা আসাতে তারা মুখ লুকাতে ব্যস্ত। ধন্যবাদ অনন্ত, পরিস্থিতির দিকে নজর রাখো। আমি বলেছি মারবো, বলো না তুই, পুলিশকে বলে কি হয়েছে? কাঁচরাপাড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপি নেতা সঞ্জয় গুপ্ত এবং সমর দাসের গোষ্ঠীর বিরুদ্ধে তুলকালাম ঘটনা। দোকানে ঢুকে সমর দাসকে হুমকি, মারধরের অভিযোগ সঞ্জয় গুপ্ত এবং তার দলবলের বিরুদ্ধে। বীজপুর থানার পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই গোষ্ঠী। আমি বলেছি মারবো, বলো না তুই, পুলিশকে বলে কি হয়েছে?
বিভিন্ন কারণে বারবার খবরের শিরোনামে বীরভূম, আর এবার রামপুরহাটে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড যাওয়ার সময় ট্রাক থেকে উদ্ধার 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় তেলেঙ্গানার 3 বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈধ কাগজ ছিল না, তাই 3 জনকে পাকড়াও করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই প্রতিদিন এই অ্যামোনিয়াম নাইট্রেট, এই বারুদ, গুলি, বোমা কেন ঢুকছে? কেন এই কারখানাগুলোর এত দরকার হচ্ছে? কেন আগামী 26-এর জন্য কি স্টক করে রাখছে সরকার? আর সরকার যদি স্টক করে না থাকে তাহলে আমি প্রশ্ন করব সরকারের পুলিশের ওপর, কারণ পুলিশ তো সরকারের, মুখ্যমন্ত্রীর। তো যে পুলিশ বা যে থানা একটা রাস্তার ধারে মুচির কাছ থেকে আপনারা তোলা তোলেন, আপনারা জানেন না যে কোথায় এই অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হচ্ছে? একদিনে তো আর এত অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হয়নি। কল্যাণীতে বাজি কারখানায় 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভয়ঙ্কর অবস্থা, এজন্য পুলিশ এবং রাজ্য সরকারই দায়ী। ঘটনাস্থল পরিদর্শনের পর তৃণমূল সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার। মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানাচ্ছেন শুভেন্দুবাবু। তিনি বলেছেন যে একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন, আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের মাস্টার মাইন্ড রাজেশ সাউ গ্রেফতার। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দেয় রাজেশ সাউ, অবশেষে তাকে গ্রেফতার করা হলো। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের যে মাস্টার মাইন্ড সেই রাজেশ সাউকে গ্রেফতার করা হয়েছে। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল রাজেশ সাউ, তাকে গ্রেফতার করা হয়েছে। চোখ রাখা যায় এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। রাজ্য বিধানসভায় নাকি ভাষণ দিতে চান জগদীপ ধনকর। বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, কি জানা যাচ্ছে? জগদীপ ধনকর প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি এবং অবশ্যই একজন বিতর্কিত চরিত্র বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে, তিনি তার বিশেষ সচিব সুনীল গুপ্তর মাধ্যমে বিধানসভায় স্পিকারের কাছে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি বিধানসভায় এসে যেহেতু বাজেট অধিবেশনে সেই প্রভিশন করবার কোনো সুযোগ নেই, এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে বিধানসভা কর্তৃপক্ষ এবং এই ব্যাপারে একটি বিশেষ অধিবেশন ডাকার পথেও বিধানসভা মোটামুটি একটা ভাবনা চিন্তার স্তরে আছে। সূত্রের খবর যে জগদীপ ধনকর কোনো লিখিত বক্তব্য নয়, রাজ্য সরকারের তৈরি করা ভাষণই কিন্তু দেবেন, কিন্তু তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছেন যে বাংলার বিধানসভায় তিনি বক্তব্য রাখবেন। এর আগে তিনি যখন রাজ্যপাল ছিলেন তার বিভিন্ন সময় বক্তব্য রাখা নিয়ে অনেক ধরনের রাজনৈতিক দড়ি টানাটানি হয়েছে। নিঃসন্দেহে সেই পরিপ্রেক্ষিতে জগদীপ ধনকরের এই বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ, এটা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। দেউচা পাচামিতে কেউ যদি বাইরে থেকে প্ররোচনা দেয় তাদের কথা শুনবেন না, খবর দেবেন প্রশাসনকে। এলাকার মানুষের কাছে আর্জি এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের। সোমবার মোহাম্মদবাজার ব্লকের বাসিন্দাদের হাতে সংশোধিত জমির পাট্টা তুলে দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়ে অনুব্রত মণ্ডল এই মন্তব্য করেন। সেই সঙ্গে কারো কথায় স্থানীয়দের বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ তিনি দিয়েছেন।
প্রায় 1 লক্ষের কর্মসংস্থান হবে বলেও দাবি করেছেন অনুব্রত। কারো কথায় বিভ্রান্ত করবেন না, যদি কেউ বিভ্রান্ত আমাদের যদি খারাপ পরামর্শ দেয় জোরাট করে বলবো দয়া করে ডিএম সাহেব হোক আমাদের নিয়ে খবরটা দেবেন, কারো পাল্লায় পড়বেন না, এত সুন্দর প্রজেক্টটা নষ্ট করবেন না। আমি জোর গলায় বলতে পারি কোনো মানুষ পেছিয়ে পড়বেন না, কোনো মানুষকে ঠকানো হবে না। এগুলো সব খবরে টিকে থাকার জন্য বলেছে। আর দেউচা পাচামিতে বাইরের লোক গিয়ে কেউ পায়তারা করতেও যাবে না, ওখানকার মানুষই যা বলার বলবেন, ওখানকার মানুষই যা করার করবেন। আর দেউচা পাচামি সব গল্প, ছোটবেলা থেকে শুনে আসছে, আজকের নাকি এই দেউচা পাচামি তো গত 2-3 বছর ধরে চলে আসছে। কি হয়েছে ওখানে? একটা পেরেকও ঠোকা হয়নি এখনো, আর আগামী দিনও হবে না। ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে, চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক, আমাদের কোনো সেখানে বিরোধ নাই। আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাগজে 2-4 জনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে 2-4 জনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ হচ্ছে, তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না। আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি, অনুব্রতের বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা, বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। তিহার থেকে ঘুরে এসেছেন, ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন, দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন।